তাজপুর গভীর সমুদ্র বন্দর কি রাজ্য সরকারের একটা দূরদর্শী রাজ্যের উন্নয়নের প্রকল্প, নাকি শুধুমাত্র ইলেকশন জেতার জন্য কিছু শ্রেণীর মানুষকে বলার একটি গল্প? কখনো প্রকল্পের কাজ শুরু হবে, আবার কখনো সেটা থমকে যাচ্ছে। কেউ শোনাচ্ছে কেন্দ্রের অসহযোগিতার গল্প, আবার কেউ দিচ্ছে রাজ্যের অপদার্থতার প্রমাণ। জটটা কোথায়, কেন থমকে যাচ্ছে, আর এর পেছনে কি রিজন রয়েছে, এই সব কিছুর অ্যানালিটিক্যাল রিপোর্ট থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সমুদ্র সৈকতের কাছে তাজপুরে একটি ডিপ সি পোর্ট মানে গভীর সমুদ্র বন্দর তৈরি করার পরিকল্পনা ছিল, যার আনুমানিক ব্যয় প্রায় 25,000 কোটি টাকা। 2019-20 সালে রাজ্য সরকার প্রথমবার গ্লোবাল টেন্ডার ডেকেছিল। 2022 সালে তাতে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড জেতে এই টেন্ডার। তারা লেটার অফ ইন্টেন্ট পেয়েছিল এবং কাজ শুরু করার কথাও ছিল, কিন্তু প্রকৃত নির্মাণ কাজ শুরু হয়নি। তারপরে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুরনো লেটার অফ ইন্টেন্ট বা প্রথম টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নতুন করে টেন্ডার ডাকা হবে। অর্থাৎ আদানি গোষ্ঠীর সঙ্গে 4 বছর ধরে চলা আগের সম্পর্ক এবার শেষ হয়ে যায়। কাজেই ওই পুরনো টেন্ডারটি ক্যান্সেল হয়ে যায়। এরপর একটা দীর্ঘ সময় প্রশ্নোত্তর বানের মাঝে এসে রাজ্য সরকার 1 ডিসেম্বর 2025-এ নতুন গ্লোবাল টেন্ডার ডাকে এবং তারা রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করেছে। এর মাধ্যমে অভিজ্ঞ এবং যোগ্য বিকাশকারী প্রতিষ্ঠানকে এই প্রকল্পটির ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও স্থানান্তরের ভিত্তিতে করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মানে যেই সংস্থা আসবে, ডিজাইনও তাকে করতে হবে, নির্মাণও তাকে করতে হবে, টাকাও তাকেই ঢালতে হবে, পরিচালনা করা, এক্সপোর্ট ইম্পোর্টের সমস্ত কাজ তাকেই করতে হবে। এখানে আমার কোম্পানি থাকলে আমি কতটা আগ্রহ প্রকাশ করতাম সেটা হয়তো আমার কোম্পানি থাকলে আমি ভেবে দেখতাম। শোনা যাচ্ছে যে 2026 সালের 14 জানুয়ারি নাগাদ প্রি বিড মিটিং হবে। 1 ফেব্রুয়ারির দিকে দরপত্র জমা নেওয়া হতে পারে এবং 27 ফেব্রুয়ারি নাগাদ বা ওই টাইমের মধ্যেই কিন্তু দরপত্র জমা নেওয়ার কাজ শেষ হবে। এবং সূত্রের খবর 3রা মার্চ 2026-এর আশেপাশে এই দরপত্র খোলা হবে এবং এই সমস্ত তারিখগুলো রাজ্য সরকার বা বিড ডকুমেন্ট অনুযায়ী নির্ধারিত হয়েছে। যদি এই প্রকল্পটার বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে হয়, তাহলে জানা যায় যে কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রণালয় যেমন প্রতিরক্ষা, শিপিং, হোম, বিদেশ এই সমস্ত থেকে অনুমোদন ও নিরাপত্তা ক্লিয়ারেন্স অপেক্ষায় থেকেছে বহু বছর। আর এই বিষয়গুলোই কিন্তু প্রকল্পের অগ্রগতিতে একটা বড় চ্যালেঞ্জ ছিল, আর যার ফলস্বরূপ প্রকল্পটি এখনো নির্মীয়মান পর্যায়ে পৌঁছয়নি। এবার আমাদের ভারতবর্ষের সবথেকে বড় পোর্ট অপারেটর বা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা নাম হচ্ছে আদানি। এবার তারা আগ্রহী না হলে দ্বিতীয় কে রয়েছে? আমরা জানি যে দ্বিতীয় জায়গায় কিন্তু এই মুহূর্তে রয়েছে JSW। তাহলে তারা কি আগ্রহ প্রকাশ করবে? হ্যাঁ, সম্প্রতি তারা রাজ্য সরকারের সাথে বেশ কিছু কাজ করছে, যেমন থার্মাল পাওয়ার প্লান্ট, যেখানে রাজ্য কিন্তু একটা ভালো সংখ্যক অর্থ দিচ্ছে এই সংস্থাকে, কারণ এই গোটা প্রজেক্টটা মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টটা পিপিপি মডেলে হচ্ছে। তাহলে যখন JSW এখানে প্রফিট করছে, তারা কি ইন্টারেস্টেড হবে এই পোর্টটা বানাতে? তবে এই পোর্টটা বানানোর জন্য এত আগ্রহ দেখিয়েও আদানি কেন পিছিয়ে গেল? কারণ যেই সংস্থা এই পোর্টটা বানাবে সেই সংস্থাকে অনেক দিকে কিন্তু এটা সামাল দিতে হবে। তাছাড়া এই পোর্টটি তৈরি করার জন্য বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে রাস্তার সংযোগ ভূমিকাও কিন্তু একটা বড় ভূমিকা রাখে। কারণ তাজপুর পোর্টের জন্য প্রধান এবং প্রাথমিক যেটা জরুরি সেটা হচ্ছে একটা ভালো মানের চওড়া জাতীয় সড়ক। উদাহরণস্বরূপ যদি আপনারা তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত জায়গাগুলো দেখেন, তাহলে বুঝবেন যে বন্দর থেকে ডেলিভারি করার জন্য বা কার্গো নিয়ে যাওয়ার জন্য রাস্তা কতটা চওড়া হতে হয়। জাতীয় সড়ক 116B, ন্যাশনাল হাইওয়ে 116B থেকে তাজপুর পর্যন্ত ভালো কানেক্টিভিটি তৈরি করতে হবে। আর এইভাবেই রেল সংযোগ ও স্থানীয় রাস্তা উন্নয়ন এই সংযোগগুলো বন্দরকে কার্যকরীভাবে ব্যবহারযোগ্য করে তুলবে। রেলের বিষয়ে পরে আসছি, আগে রাস্তাটাতেই একটু ঘুরপাক খাই। এবার একটা রাস্তা তৈরি করতে গেলে রাস্তার জন্য জমি নিতে হবে। তাজপুর থেকে ন্যাশনাল হাইওয়ে 116B পর্যন্ত রাস্তা বর্তমানে খুব সংকীর্ণ এবং ঘন বসতিপূর্ণ এলাকা দিয়ে ঢাকা। 4 লেন বা 6 লেন করা হলে এর জন্য অনেক বেশি জমি প্রয়োজন হবে।
স্থানীয় এলাকায় বসবাসকারী মানুষের জমি নিতে হলে এটা জটিল হয়ে উঠতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্লেষণে বলা হয়েছে যে রাস্তা বিস্তারের জন্য জমি অধিগ্রহণ খুব কঠিন ও জটিল হবে, কারণ এটি লোকাল বাসিন্দাদের বা কৃষকদের ঘর দখল হতে পারে। আর যদি রাজ্যের নীতি ও জমি ব্যবস্থাপনা নিয়ে কথা বলা হয়, তাহলে ওই বিশ্লেষণে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সাধারণভাবে বিকাশকারী বা প্রমোটারের ওপরই জমি সংগ্রহের দায়িত্ব দিয়ে দেয়। মানে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার জন্য যে সংস্থা কাজ করবে, তা জেএসডব্লিউ হোক বা আদানি, এই জমি সংগ্রহটা তাদেরকেই করতে হবে এবং রাজ্যের তরফ থেকে সরাসরি সহযোগিতা কিন্তু কম থাকে। এর ফলে জমি অধিগ্রহণের কাজ খুব জটিল ও সময় সাপেক্ষ হয় এবং বড় প্রকল্পের সামনে প্রতিবন্ধকতা তৈরি হয়। মানে ধরুন জেএসডব্লিউ বা আদানি গোষ্ঠী যদি এখানে রাস্তা তৈরি করতে চায় কানেক্টিভিটির জন্য বন্দর থেকে, যদি সেটা চওড়া রাস্তা করতে চায়, মানে যদি ধরে নেওয়া হয় যে এশিয়ার বিভিন্ন জায়গা থেকে, সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে কার্গো আসবে এবং বড় বড় কন্টেনার এখান থেকে পাস করবে, তার জন্য কিন্তু 6 লেন, 8 লেন বা 10 লেনের রাস্তা তৈরি করতে হবে। আর তার জন্য প্রয়োজনীয় জমি আশেপাশের কৃষকদের থেকে নিতে হবে বা যাদের গ্রামবাসীদের বাড়ি রয়েছে তাদের থেকে নিতে হবে। কোনো কৃষক জমি হারাবে, আবার কেউ বাড়ি হারাবে, তো তাদেরকে পুনর্বাসনের জায়গা এবং প্রয়োজনীয় অর্থ সহযোগিতা দিতে হবে। এখানে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার কিছুটা হস্তক্ষেপ করলেও এখানে রাজ্য সরকারের ভূমিকা একেবারেই নেই। তারা এই সংস্থাগুলোকেই বলে উচ্ছেদ করতে চাইলে তাদেরকে পুনর্বাসনের জন্য টাকা দিয়ে তাহলে এখান থেকে উচ্ছেদ করা যাবে। এবার যেই সংস্থা এখানে বিনিয়োগ করতে আসছে, তারা এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, ডেভেলপমেন্টের প্রজেক্ট চালাবে, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এবং রাজ্য সরকার ইলেকশনের তড়ি পার হবে। রাজ্য সরকার শুধু 1000 একর জমি দিচ্ছে বন্দর বানানোর জন্য। আর এই পোর্ট তৈরি হয়েছে বলে অনেক ছোট বড় শিল্প তৈরি হবে এবং সেই সময় হয়তো এই অঞ্চলেও আশেপাশের মানুষ রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন চারিদিকে ধোঁয়া ধোঁয়া দেখতে পাবেন। তাহলে জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং অর্থ অনুদান, এই সমস্ত কাজগুলো রাজ্য সরকারকে করতে হবে না? সংস্থা এখানে বন্দর তৈরি করতে এত আগ্রহ কেন দেখাবে? বন্দর কেমন দেখতে হয় বা তা কোন ক্যাপাসিটির হয়, তা কিন্তু তামিলনাড়ু, গুজরাট এবং মহারাষ্ট্রে আসলে দেখতে পাওয়া যায়। কোথাও লাস্টে জোড়া তাপ্পি মেরে ওটা একটা জেটি তৈরি করা হবে না তো? যাই হোক, এই পুনর্বাসন বা অর্থ অনুদানগুলো যদি যেই সংস্থা এই জায়গায় কাজ করবে বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে তারাই যদি জোগাড় করে নেয়, তাহলে তো খুব ভালো। আর আমরাও কিন্তু আর নতুন টেন্ডার কবে পেশ করা হবে সেই খবরের দিকে তাকিয়ে থাকবো না, বরঞ্চ ইনফ্রাস্ট্রাকচারের কাজ কবে শেষ হবে সেই দিকে তাকিয়ে থাকবো। এবার আরো একটা বড় বিষয় হচ্ছে, তাজপুরে বন্দর তৈরি হলে রেলপথেরও তো যোগাযোগ থাকতে হবে। বর্তমানে তাজপুর পর্যন্ত সরাসরি কোনো রেল সংযোগ নেই। নিকটবর্তী রেলওয়ে স্টেশন বলতে গেলে কন্টাই বা রামনগর। তাজপুর গভীর সমুদ্র বন্দর পরিকল্পনার নির্দিষ্ট নথিতে উল্লেখ রয়েছে যে বন্দরকে রেল ও সড়ক যোগাযোগের সাথে সংযুক্ত করার জন্য রাজ্য সরকার ডেভেলপারকে সহযোগিতা করবে। হ্যাঁ, যা জায়গা রয়েছে তার মধ্যে যদি রাস্তা বানাতে হয়, তাহলে একটা 2 লেনের রাস্তা বানিয়ে দেবে, নাকি অন্যান্য রাজ্যের মতন আমরা এখানেও 6 লেন বা 8 লেনের বিরাট ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপড একটা রাস্তা পাবো? আচ্ছা, রেল লাইনের সাথে জুড়তেও রাজ্য সরকার কিন্তু সহযোগিতা করবে। প্রকল্প সংক্রান্ত তথ্য অনুযায়ী তাজপুর বন্দরকে তমলুক দীঘা শাখা লাইনের সাথে জোড়ার পরিকল্পনা রয়েছে, যাতে ডানকুনি বা খড়গপুর ইত্যাদি বড় এরিয়ার সাথে রেলপথে মালবাহী সংযোগটা আরও দৃঢ় করা যায়। এবং জানা যাচ্ছে যে রাজ্য সরকার নিজস্বভাবে বা কেন্দ্রের সাথে সমন্বয়ে রেল লিঙ্ক পরিকল্পনার ভিত্তি তৈরি করার চেষ্টা করছে। কারণটা কিন্তু খুব সৎ, কারণ শক্তিশালী মালবাহী যোগাযোগ দক্ষিণ পূর্ব ভারতের বন্দরগুলোকে কার্যকর করবে। এক্ষেত্রে তাজপুরও অন্তর্ভুক্ত। এবার একটা বড় বিষয়, রাজ্য সরকারের সাথে কেন্দ্রের এই রেল লিঙ্ক তৈরি করার জন্য সমন্বয় হবে তো? কারণ দেখুন, বড় কোনো ইনফ্রাস্ট্রাকচার বা এই সমস্ত প্রজেক্টের কথা উঠলে আমরা যেই রাজ্যটার উদাহরণ দেব সেটা হলো মহারাষ্ট্র। কারণ দেশের সবথেকে বড় কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি কিন্তু মহারাষ্ট্রের রয়েছে, সবথেকে বড় পোর্টও তাদের কাছে রয়েছে এবং তার পর্যাপ্ত এক্সপিরিয়েন্সও রয়েছে। আর এই কার্গো হ্যান্ডলিং এর বিষয় বললে রেলওয়ের নাম তো আসবেই, কারণ রেলপথে কিন্তু প্রচুর কার্গো এদিক থেকে ওদিক যায়। আর এর জন্য
মহারাষ্ট্রে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ সমন্বয়ে একটা রেল বোর্ডও রয়েছে, যেটার সম্পূর্ণ নাম হলো মহারাষ্ট্র রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইন শর্ট মহারেল বা MRIDC। এটি স্টেট প্লাস সেন্ট্রাল ইন্ডিয়ান রেলওয়েজ মিলিয়ে একটি কো-ফান্ডেড উদ্যোগ হিসেবে কাজ করে। এবার এতে রাজ্যের ভূমিকা হচ্ছে স্পেসিফিক রেল লাইন, গেজ কনভার্সন ইত্যাদি প্রকল্পে অংশ নেওয়া। এই কাজও কিন্তু রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে করে। এবার কোনো প্রকল্পের জন্য যা সুদূর প্রসারী এবং বড় ইনফ্রাস্ট্রাকচার, সেই প্রজেক্টের জন্য কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলেই অর্থ দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এমন কোনো রেল বোর্ড বা সংস্থা নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার দুজনে মিলে কাজ করে। এমনকি রাজ্যের আওতায় থাকা মেট্রো রেলটাও রাজ্য সরকার পুরোটাই প্রথমে একটি প্রাইভেট পার্টনার এবং তারপরে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়। দেখুন, চিংড়িঘাটা ক্রসিংয়ে 300 মিটারের রাস্তাই কবে শেষ হবে তা এখন অন্ধকারে। কোর্টের থেকে অর্ডার নিয়ে কাজ করতে হয়। সেখানে এত বড় একটা রেল কানেক্টিভিটি কেন্দ্র আর রাজ্য যৌথভাবে করবে, এটাই আপাতত আমাদের হজম করতে একটু সময় লাগছে। কারণ পশ্চিমবঙ্গে রেল ব্যাপারটা পুরোটাই সেন্টার নিজের হাতে করে চালায়। তাহলে এই সমন্বয়টা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে পশ্চিমবঙ্গে রেল নিয়ে কিভাবে হয়? রাজ্য সরকার মাঝে মাঝে রেলওয়ে বোর্ড বা ইন্ডিয়ান রেলওয়েজের কাছে আবেদন বা চিঠি পাঠায় স্থানীয় ট্রেন পরিষেবা বা রেল সেবা উন্নয়নের জন্য, যেমন লোকাল ট্রেন বা মেট্রো পরিষেবা আরও উন্নত করার জন্য, স্টেশনের আরও স্টপেজ বাড়ানোর জন্য। এই আবেদন বা চিঠি পাঠানোটা তো কোনো জয়েন্ট প্রজেক্ট নয়। দেখুন, রাজ্যে সমস্ত বড় বড় প্রজেক্ট বানানোর জন্য সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা এবং সৎ উদ্দেশ্য, তার সাথে ব্যবস্থাপনা ঠিক রাখা, রোডওয়েজ ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত কিছুর ওপর স্বতঃপ্রণোদিতভাবে নজর দেওয়া, অনুদান দরকার হলে অনুদান এবং অধিগ্রহণের জন্য দরকার হলে অর্থায়ন, এগুলো রাজ্য সরকারকেই করতে হয়, কারণ উন্নয়নটা রাজ্যের হবে। পুরোটা প্রাইভেটের হাতে দিয়ে দিলে প্রাইভেট নাও নিতে পারে, আর যদি নিয়েও নেয় তাহলে আরাবলীকে বাঁচানোর জন্য আমাদের বাহুবলী না হতে হয়। আশা রাখবো যে এই বিষয়টাকে একটু গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং পশ্চিমবঙ্গ পাবে একটা দারুণ ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপড গভীর সমুদ্র বন্দর, যা এককালে ভারতের ইতিহাসে উজ্জ্বল নাম হিসেবে থাকবে তাজপুর গভীর সমুদ্র বন্দর। বন্দরের পাশে ছোট একটা বোর্ডের মধ্যে লেখা থাকুক না, ইনগ্রেটেড বাই চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার বাকি তোমরা বলো, কি জানতে চাও? আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না।